আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের কিন্তু খারাপ কাটেনি। কিন্তু তারপরও মনে হচ্ছিল, আহা! দিনটি আরো কত ভালোই না হতে পারত। ৫টি ক্যাচ যদি আমরা না ছাড়তাম। দ্বিতীয় দিনে এরকম কোনো আহা-ওহুর ব্যাপার নেই। এই দিনটা বাংলাদেশের কেটেছে স্বপ্নের মতো। টেস্ট ক্রিকেটেই বাংলাদেশের এই ২৫ বছর পেরিয়ে সবচেয়ে ভালো দিনগুলার একটা কেটেছে নিঃসন্দেহে। প্রতিপক্ষ সেটা যেমনই হোক না কেন। আয়ারল্যান্ডকে ২৮৬ রানে আমরা অল আউট করে দিয়েছি। দিনের খেলার শুরুতেই শেষ দুটো উইকেট তুলে নিয়েছি। তারপরে দ্বিতীয় দিন শেষ করেছি ১ উইকেটে ৩৩৮ রানে। অর্থাৎ টেস্টের দ্বিতীয় দিন শেষেই বাংলাদেশ ৫২ রানে এখন এগিয়ে গেছে। হাতে আছে এখনো আরো ৯টি উইকেট। আমাদের একজন ব্যাটসম্যান সাদমান ইসলাম তিনি সেঞ্চুরি মিসের আক্ষেপে পড়ছেন। আমাদের আরেকজন ব্যাটসম্যান মোমিনুল হক তিনি সেঞ্চুরির সুবাস পাচ্ছেন। আমাদের আরেক ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় তো ডাবল সেঞ্চুরির সুবাসই পাচ্ছেন। ২ টা যে পার্টনারশিপ হয়েছে ২ টাই ১৫০ প্লাস, তার মধ্যে দ্বিতীয় উইকেট জুটিটা অবিচ্ছিন্ন। এই দিনটিকে স্বপ্নের দিন বলবেন না তো? কোনটিকে স্বপ্নের দিন বলবেন? এই যে সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ তাদের অথরিটি প্রবলভাবে এস্টাবলিশ করলো, সেইখানটাতে মোমেন্ট অফ দ্য ডে কোনটা? খুব কি আলাদা করে কোনো মুহূর্তের কথা বলার সুযোগ রয়েছে? আমার সঙ্গে মিলিয়ে দেখতে পারেন। দেখুন, দ্বিতীয় দিনের শুরুতে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ কি ছিল? যে আয়ারল্যান্ডের শেষ ২ টা উইকেট যত দ্রুত সম্ভব তুলে নেওয়া। আমরা সেটা যত দ্রুত সম্ভবই তুলে নিয়েছি। মাত্র ১৩ মিনিটে, মাত্র ১৪ বলে, মাত্র ১৬ রান ওদের যোগ করতে দিয়েই আমরা শেষ ২ টো উইকেট তুলে নিয়েছি। তাইজুল ইসলাম এবং হাসান মাহমুদ। তাতে করে আয়ারল্যান্ড ২৭০ ৮ উইকেটে দিনের খেলা শুরু করে ২৮৬ রানে তাদেরকে আমরা অল আউট করে দিয়েছি। এবং এরপরে ওপেনিং পার্টনারশিপেই সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয় তারা ১৬৮ রান জুড়ে দেয়। বাংলাদেশের এই ওপেনিং নিয়ে সব ফরম্যাটেই আমরা স্ট্রাগল করছি। সেই টেস্টেও আসলে স্ট্রাগলই করছি। ঘুরিয়ে ফিরিয়ে ওই ওপেনারদের খেলানো হচ্ছে এবং অন্যদের ব্যর্থতাই হচ্ছে গিয়ে বাকি আরেকজন সুযোগ পেয়ে যাচ্ছেন। এই যেমন মাহমুদুল হাসান জয় লাস্ট টেস্ট সিরিজটাতে তিনি ছিলেন না। মোরলেস সেইখানটাতে এনামুল হক বিজয়ের ব্যর্থতাতেই তিনি এবার সুযোগ পেয়েছেন। হ্যাঁ, এনসিএল এ তিনি ফার্স্ট রাউন্ডটাতে সেঞ্চুরি এবং ৫০ করেছেন বটে। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওই ডোমেস্টিক ফর্ম কতটা নিয়ে আসতে পারবেন এই সংশয়ের জায়গাটা তো আমাদের থাকেই। জয় সেটা নিয়ে আসতে পেরেছেন এবং সেইটা এমনভাবে এনেছেন যে তার টেস্ট ক্যারিয়ারে ২য় সেঞ্চুরিটা তুলে নিয়েছেন। ক্যারিয়ারের 2nd বা 3rd টেস্টটাতেই তিনি সাউথ আফ্রিকার বিপক্ষে ২০২২ সালের ডারবানে দুর্দান্ত একটা সেঞ্চুরি তিনি করেছিলেন। তারপরে এই ১৯ নাম্বার টেস্টে এসে তিনি ২য় সেঞ্চুরি করলেন। সিগনিফিক্যান্ট যেটা সেটা হচ্ছে গিয়ে তিনি এটা কামব্যাক টেস্টে করলেন। দল থেকে বাদ পড়ার পর আবার যখন দলে সুযোগ পেলেন তখন এই সেঞ্চুরিটা জয়ের ক্যারিয়ারে নিঃসন্দেহে একটা 2nd লাইফলাইন দিল। আমরা ওইভাবে বলতে পারি। অবভিয়াসলি তিনি অনেক তরুণ, তার সামনে দীর্ঘ ক্যারিয়ার পড়ে রয়েছে। কিন্তু যখন আবার কামব্যাক করে ১ম টেস্টের ১ম ইনিংসটাতেই এইরকম একটা ড্যাডি সেঞ্চুরি করেন, যেটাকে আসলে বিগ ড্যাডি সেঞ্চুরি করে ফেলার সুযোগ রয়েছে, ডাবল সেঞ্চুরি করার সুযোগ রয়েছে। বাংলাদেশের ওপেনারদের মধ্যে তামিম ইকবালের ওই যে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনায় ২০৬ রানের ইনিংস, তারপরেই এইটা 2nd সর্বোচ্চ বাংলাদেশের ব্যাটসম্যান ওপেনারদের মধ্যে। ইনফ্যাক্ট সো 2nd ডাবল সেঞ্চুরিও জয়ের ব্যাট থেকে চলে আসতে পারে এবং আয়ারল্যান্ডের বোলিং এর যে অবস্থা, উইকেটের যে অবস্থা তাতে ইউ নেভার নো আরো বড় কিছু কি আসলে হয়ে যেতে পারে কিনা। বাংলাদেশের টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস তো বটেই। ট্রিপল সেঞ্চুরি? ইউ নেভার নো, ইউ নেভার নো। সেইটা আমরা 3rd ডেতে গিয়ে দেখব। কিন্তু ওই যে 2nd ডেতে যখন ওদেরকে শুরুতে আমরা ১৬ রান যোগ করেই শেষ দুটো উইকেট তুলে নিয়ে অল আউট করে দিয়েছি। তারপরে ওপেনিং পার্টনারশিপে ১৬৮ রানের সেই ফাউন্ডেশনটা তৈরি হয়েছে। সাদমান ইসলাম তিনি নিজেকে আসলে একটু ব্লেমই করতে পারেন বা তিনি নিশ্চিতভাবেই ব্যাট দিয়ে নিজের মাথা ঠোকাচ্ছেন যে ইস! সেঞ্চুরিটা ফেলে আসলাম। যখন তিনি ৮০ রানে যখন আর মাত্র ২০ রান দরকার সেঞ্চুরি থেকে, তখন তিনি হচ্ছে গিয়ে ওই যে একটা স্পিনারের বলে কাট করতে গিয়ে কিপারের হাতে ক্যাচ দিলেন। যদিও আম্পায়ার শুরুতে আউট দেননি, ডিআরএস নিয়ে আয়ারল্যান্ড ওরা ওই উইকেটটা তুলে নিয়েছে। এখন বাংলাদেশের ক্ষেত্রে হয় কি যে এরকম এত বড় একটা ওপেনিং স্ট্যান্ড তারপরে একটু হুড়মুড় করে ভেঙে পড়া, একটা কলাপস, একটা মিনি কলাপস, এটা তো আমরা টাইম এন্ড এগেইন দেখেই এসেছি। সেইখান থেকে আবারও ক্রেডিট দিতে হবে এই এস এ জয়ের সঙ্গে মমিনুল হক যে ব্যাটিং এ এসেছেন এবং এই ২ জনই কমফোর্টেবলি দিনের খেলাটা আসলে শেষ করেছেন। ১৬৮ রানের ওপেনিং পার্টনারশিপ, তারপরে ১৭০ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ।
মমিনুল হক তিনি ৮০ রানে নট আউট রয়েছেন, সেঞ্চুরির সুবাস পাচ্ছেন। আর জয় তিনি ১৯০ বলে সেঞ্চুরিতে পৌঁছেছেন। তারপরে গিয়ে তিনি মনে হচ্ছিল আরো কনফিডেন্ট হয়েছেন এবং পরের অংশের ব্যাটিংটা তার আরো ভালো হয়েছে। ১৬৯ রানে তিনি নট আউট রয়েছেন। ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ৩১ রান দূরে মাহমুদুল হাসান জয় রয়েছেন, যেইটা ইনফ্যাক্ট তার টেস্ট ক্যারিয়ার না, ফার্স্ট ক্লাস ক্যারিয়ারেরই সর্বোচ্চ রানের স্কোরটা তিনি করেছেন। সো ফার্স্ট ডাবল সেঞ্চুরিটা অন্তত পক্ষে, ওইটা তো মিনিমাম টার্গেট, সেটা তো হতেই পারে নাকি? জয়ের ইনিংসটা একেবারে চান্সলেস ছিল তা না। দিনের খেলার একদম শেষ অংশের দিকে যখন তিনি ১৫৬ রানে, তখন একটা সুযোগ দিয়েছিলেন, পল স্টার্লিং স্লিপে তার ওই ক্যাচটা ফেলে দিয়েছেন। কিন্তু সেইটাকে মোমেন্ট অফ দ্য ডে বলবো। ১৫৬ রানে যদি মাহমুদুল হাসান জয় আউটও হয়ে যেতেন, তাতেই বা আসলে কি যেত আসতো? দিনের খেলাতে আসলে তাতে কোনটাই বা পার্থক্য তৈরি করে দিত? আসলে দিনের খেলাটাতে আমাদের ব্যাটসম্যানরা, যে ৩ ব্যাটসম্যান খেলেছেন, তারা এত ডমিনেট করেছে যে সেইখান থেকে আলাদা করে মোমেন্ট অফ দ্য ডে তে একটা জায়গা বেছে নেওয়াটা একটু কঠিন। আমাদের ধরেন বাকি ব্যাটসম্যানরা, নাজমুল হোসেন শান্ত দীর্ঘ একটা সময় প্যাড পরে তিনি বসে আছেন। আমাদের মুশফিকুর রহিম, যিনি তার ৯৯তম টেস্ট খেলছেন, তিনিও এই ৩ নাম্বার দিনে নিশ্চিতভাবেই ব্যাটিং করতে যাবেন। লিটন দাস রয়েছেন। ফলে টেস্টের থার্ড ডে তে বাংলাদেশ আইরিশদের একেবারে ধরাছোঁয়ার বাইরে টেস্টটাকে নিয়ে যাওয়া, ৫২ রানে আমরা এগিয়ে রয়েছি, সেই লিডটাকে এত বড় করে ফেলা, যেইখান থেকে আয়ারল্যান্ডের আসলে বাংলাদেশকে আর ধরা সম্ভবই হবে না। টেস্ট ম্যাচটা বাংলাদেশের এখন ওইরকমই টার্গেট থাকবে এবং এই ম্যাচ জয়ের জন্য বাংলাদেশ এখন নিঃসন্দেহে ফার্ম ফেভারিট। অবভিয়াসলি উইকেটে এখন পর্যন্ত খুবই প্লাসিড ব্যাটিং উইকেট, খুবই ফ্ল্যাট উইকেট, কিন্তু নিশ্চিতভাবেই সময় যত গড়াবে স্পিনাররা এই জায়গাটা থেকে সাহায্য পাবেন এবং বাংলাদেশের একাদশে মিরাজ, তাইজুল, হাসান মুরাদরা রয়েছেন, তারা সেকেন্ড ইনিংসেও আরো গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন এবং অবভিয়াসলি ক্যাচগুলো ধরতে হবে, তাতে করে এই টেস্ট জয়ের জন্য বাংলাদেশ ফেভারিট, সেটা আসলে বলা যেতেই পারে। এখন তাহলে এই যে সিলেট টেস্টের দ্বিতীয় দিনের মোমেন্ট অফ দ্য ডে কোনটাকে বলবেন? আমরা দিনের খেলার শুরুতে ১৩ মিনিটে ১৪ বলে ১৬ রান দিয়ে যে দুটো উইকেট তুলে নিয়েছি, সেটাকে বলবেন? না। মাহমুদুল হাসান জয়ের যে ক্যাচটা ছেড়েছে ১৫৬ রানে পল স্টার্লিং, সেটাকে বলবেন? না। সাদমান ইসলামের উইকেটটা যে ওরা তুলে নিয়েছে একটা ডিআরএস নিয়ে, সেটাকে বলবেন? না, আমার কাছে সেটাও না। বরং আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে কোনটাকে মনে হয় জানেন? ১৬৮ রানের ওপেনিং পার্টনারশিপটা হলো। সাদমানের উইকেটটা ওইভাবে ওরা তুলে নিল আয়ারল্যান্ড। তখন ৮৫ রানে নট আউট রয়েছেন মাহমুদুল হাসান জয়। একটু পরে টি হয়ে গেল, তিনি ৯৪ রানে তখন নট আউট। বাংলাদেশের এই ব্যাটসম্যানদের ক্ষেত্রে এইসব জায়গাতে তো কনসেনট্রেশন ব্রেক হয়ই। সেই কনসেনট্রেশনটা ধরে রেখেছেন যে জয়, এবং টি এর পরে সেকেন্ড ওভারে তিনি ওই যে গালি দিয়ে ঠেলে দিয়ে যে ৪ মেরে সেঞ্চুরিতে পৌঁছে গেলেন, যেই সেঞ্চুরির সিগনিফিকেন্স তার নিজের জন্য, তার ক্যারিয়ারের জন্য আসলে অনেক বেশি। সেইটাকে, মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে পৌঁছানোর মুহূর্তটাকে আমার কাছে আসলে মোমেন্ট অফ দ্য ডে মনে হয়। এই সেন্সে যে আসলে খুব যে হ্যাপেনিং একটা ডে হয়েছে, অনেক কিছু যে এই দিনটাতে হয়েছে তা নয়। তাতে করে ওই যে তার মাইল ফলক ছোঁয়া, মাইল ফলক স্পর্শ করা এই কামব্যাক টেস্টের কামব্যাক ইনিংসে, সেটাই আমার কাছে এই সিলেট টেস্টের দ্বিতীয় দিনের মোমেন্ট অফ দ্য ডে। থার্ড ডে তে আরো বড় মোমেন্ট হয়তোবা তার জন্য অপেক্ষা করে রয়েছে। ডাবল সেঞ্চুরি, মমিনুল হকের সেঞ্চুরি, কে জানে আরো বড় কোনো উপলক্ষ আমাদের ব্যাটসম্যানরা এনে দিতে পারেন কিনা এই সিলেট টেস্টের তৃতীয় দিনে। কিন্তু দ্বিতীয় দিনের যে মোমেন্ট অফ দ্য ডে, সেটার সঙ্গে আপনি একমত কিনা জানাতে পারেন।